শুভ সন্ধ্যা মৃন্ময়, নমস্কার। রবিবারের শুভ সন্ধ্যা, মাঝে মধ্যে ভুলে যাই। এই সন্ধ্যাটা বরাদ্দ আপনাদের জন্য। আমরা একটা গুরুতর বিষয় নিয়ে আলোচনা করছি। আপনারা জানেন মৃন্ময় আমাদের স্বাস্থ্য জিজ্ঞাসা অনুষ্ঠান, চ্যানেল ভিশনের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম। বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি, কিন্তু গত কয়েকটা রবিবার 6টা, 7টা, 8টা হয়ে গেল আমরা আলোচনা করছি ক্যান্সার নিয়ে। প্রথম আমরা শুরুটা করেছিলাম মহিলাদের ক্যান্সার নিয়ে, ব্রেস্ট ক্যান্সার থেকে শুরু করে ওভারিয়ান ক্যান্সারে আমরা গেছি। এবার আমরা একটু প্যারিটি রাখতে চাইছি যে বহু পুরুষও তো আমাদের অনুষ্ঠানটা দেখছেন এবং তাদের মধ্যে স্মোকারও প্রচুর। এই কুঅভ্যাসটা কেন তারা ছাড়তে পারছেন না আমরা জানি না, কিন্তু আমরা সবসময় বলছি যতদিন বেঁচে থাকবো বলে চলবো, ঘরে বাইরে কোথাও স্মোকিং, তামাক জাতীয় কোনো দ্রব্যের প্রবেশ নিষেধ করুন। তাতে শুধু লাং ক্যান্সার নয়, আরো বহু রকম ক্যান্সারের হাত থেকেই কিন্তু বাঁচবেন। তামাক এতটাই ক্ষতিকর এবং ধূমপান এতটাই ক্ষতিকর। তো গত সপ্তাহে আমরা লাং ক্যান্সারের সিমটমস কিভাবে আসছে, তার প্রেসিডেন্টস, তার অকারেন্স, এইসব বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম। খুব মনোজ্ঞভাবে ডক্টর তন্ময় মণ্ডল আপনাদেরকে বলেছিলেন, বুঝিয়েছিলেন, সিমটমসগুলো প্রাঞ্জল করে বলেছিলেন। 3 সপ্তাহে কাশি সারছে না, কাশির সঙ্গে রক্ত উঠছে, কখনো চোখটা ঢুলে পড়ছে, টসিস বা ড্রুলিং হচ্ছে, একটি বিশেষ নার্ভ, সেই নার্ভের কার্যকারিতা কমে যাচ্ছে। কর্নার সিনড্রোমের কথা উনি বলেছিলেন। সেক্ষেত্রে কি হচ্ছে তাও বলেছিলেন। যদি আপনারা মিস করে গিয়ে থাকেন, ইউটিউবে ডক্টর তন্ময় মণ্ডল দিয়ে সার্চ করলেই আপনারা আমাদের গত সপ্তাহের প্রোগ্রামটাও সমানভাবে দেখতে পাবেন, খুব সহজে দেখা যাবে। আজকে আমরা চলে যাব যেটায় তন্ময়ের কাছে আমার জিজ্ঞাসা থাকবে, আমরা সবসময় ক্যান্সারকে কিভাবে সারানো যাবে, কিভাবে ক্যান্সারের হাত থেকে মুক্তি পাবো আমরা, সেই বিষয়টাতে আলোকপাত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো আমার তন্ময়ের কাছে প্রশ্ন থাকবে যে আমরা চিকিৎসাটা এমনভাবে শুরুটা করব, চিকিৎসার পদ্ধতি, তার বিন্যাস, তার মাত্রিকতা, বিভিন্ন বিষয়গুলো কত তাড়াতাড়ি কিভাবে একজন রোগীকে ক্যান্সার মুক্ত করে দেওয়া যায়। আর একটা স্ট্যাটুটরি ওয়ার্নিং এর কথা আমরা বললাম, তামাক নিষেধ। তামাককে যেভাবে হোক নিষিদ্ধ করতে হবে, ধূমপানকে নিষিদ্ধ করতে হবে। বহু মানুষ কিন্তু বেঁচে যাবেন। না হলে ক্যান্সার চিকিৎসার যা খরচ, যেরকম দুর্মূল্য চিকিৎসা, তাতে একটি পরিবার কিন্তু পথে বসে যান, ধনী দরিদ্র নির্বিশেষে সকলের জন্য। তাই আমরা বলবো ক্যান্সারকে ডেকে আনবেন না। ধূমপান করে তামাক জাতীয় দ্রব্যকে বাড়ির মধ্যে ডেকে এনে আপনি হয়তো বাড়িতে আপনার বাচ্চা ছেলে মেয়ের সামনে সিগারেটটা ধরাচ্ছেন না, একটু সরে গিয়ে ধরাচ্ছেন বা আড়ালে ধরাচ্ছেন, কিন্তু ওই স্মোকিংয়ের কিছুটা কিন্তু আপনার জামা কাপড়ে লেগে আছে, সেটাই আপনার ছেলে মেয়ের ক্যান্সারের কারণ হতেই পারে। মানে তামাক এতটা ক্ষতিকর জিনিস। তো আমি এবার ক্যামেরা ফিরিয়ে দেবো তন্ময়ের কাছে। তন্ময়, শুরুটা করুন, চিকিৎসাটা কিভাবে হবে। মানে আমরা চিকিৎসাটা তো সবসময় আপনাদের পক্ষে নিয়ে যাব, কখন কত তাড়াতাড়ি কিভাবে চিকিৎসাটা শুরু করলে ক্যান্সার মুক্ত হওয়ার সম্ভাবনা থাকবে। তো আগের দিন আমরা লাং ক্যান্সার শুরু করেছিলাম এবং সেটা বলেও ছিলাম যে কি কারণে হয়, ইন্ডিয়ার লাং ক্যান্সার কিভাবে আলাদা। আজকে আমরা মেনলি আলোচনা করব কিভাবে ডায়াগনোসিস করা হয়, কিভাবে স্টেজিং করা হয় এবং ট্রিটমেন্ট সংক্রান্ত বিষয় নিয়ে একটা ওভারঅল ট্রিটমেন্ট, কি স্টেজে কি রকমের ট্রিটমেন্ট অ্যাভেলেবেল, কি করা হয় সেগুলো নিয়ে। তো প্রথম যেটা আমরা করব, ডায়াগনোসিস কিভাবে করা হয়। সাধারণত পেশেন্টরা যখন আমাদের কাছে আসেন, আইদার একটা এক্সরে বা একটা সিটি স্ক্যান কোনো না কোনো একজন ডাক্তারের কাছ থেকে করিয়ে নিয়েই আসে। কেন কি, জাস্ট 3 সপ্তাহের কাশি হলে সে পেশেন্ট প্রথমে আমার কাছে আসে না। কারণ কি, সেটা খুব স্বাভাবিক। সে কাশি তো এমনি নিউমোনিয়ার জন্য হতে পারে, বা নিজেরাই দোকান থেকে ওষুধ কিনে কাশি সারানোর চেষ্টা করে, এবং সেটা নিউমোনিয়ার জন্য হতে পারে, টিবির জন্য হতে পারে, ক্যান্সারের জন্য হতে পারে। এইটা একটা খুব বড় যে আমরা আগের দিন আলোচনা করতে ভুলে গেছি তন্ময়, যে বারে বারে নিউমোনিয়া বা বারে বারে চেস্ট ইনফেকশন হচ্ছে। সেটা কিন্তু এটা নন রিজলভিং নিউমোনিয়া যদি হয়, তখন কিন্তু ক্যান্সারটাকে আমাদের মাথায় রেখে একটা ডায়াগনস্টিক ওয়ার্কআপ করাটা দরকার। তো প্রথম পেশেন্ট আমাদের কাছে একটা এক্সরে নিয়ে আসে বা একটা সিটি স্ক্যান নিয়ে আসে এবং সেই এক্সরেতে দেখা যাচ্ছে কোনো একটা প্যাচ, সাদা প্যাচ আছে বা কোনো একটা সাইড সাদা হয়ে গেছে বা বুকে জল জমে আছে, সেই রকম যদি কিছু সিমটমস থাকে, সেক্ষেত্রে আমাদের তার পরবর্তীকালে, এবং সিটি স্ক্যানেতে রিপোর্ট বলছে যে দেয়ার ইজ এ স্পেস অকুপাইং লিশন, কোয়ারি নিওপ্লাস্টিক
ইন অরিজিন, ইন রাইট আপার লোব, লেফট আপার লোব, লোয়ার লোব, যেখানেই হোক সেখানে একটা যদি থাকে, এই চিঠি, এই রিপোর্ট নিয়ে পেশেন্ট সাধারণত আসলে তারপরে নেক্সট টেস্ট কি? প্রথম এবং মোস্ট ইম্পর্টেন্ট টেস্ট হচ্ছে বায়োপসি। লাংয়ের টিউমার থেকে বায়োপসি করা। একটা কথা এই সম্পর্কে বলে রাখি, বায়োপসি করলে রোগ ছড়িয়ে যায় বা স্টেজ 1টা স্টেজ 4 হয়ে যায়, এই কথাটা খুবই ভুল। অনেকেই বলেন বায়োপসি করলে রোগটা তো বেড়ে যেতে পারে, বা বায়োপসি করার পর থেকে বা বায়োপসি করার পর থেকেই আমার মনে হলো যে ওই বুকে ব্যথাটা বেড়ে গেছে বা টিউমারটা বাড়তে শুরু করেছে। দিস ইজ রং, দিস ইজ এ টোটালি রং কনসেপ্ট। বায়োপসি করলে রোগ ছড়ায় না, বায়োপসি করলে রোগ বাড়ে না, এই ধারণাটা কিন্তু। এবং বায়োপসি না করাটা অপরাধ। বায়োপসি না করাটা অপরাধ, কারণ কি আপনি আন্দাজে একটা নিউমোনিয়া হলে আপনি একটা অ্যান্টিবায়োটিক খেতে পারেন, কিন্তু আপনি আন্দাজে কেমোথেরাপিতে নেবেন না। যে কেউ বলুক, যে বয়সেরই লোক হোক, একটা টিউমার মানেই যে সেটা ক্যান্সার হবে তার কোথাও প্রমাণ নেই, আনলেস অ্যান্ড আনটিল একটা বায়োপসি করা হয়। আগেকার দিনে বা এখনও কিছু কিছু জায়গাতে এখনও প্রচলিত এফএনএসি করা, ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি। এফএনএসি ইজ অ্যান ওল্ড ডেটেড টেস্ট। এফএনএসি কিন্তু আজকালকার দিনে আর করা হয় না। এফএনএসিও করা হতো, কিন্তু ইট ইজ অবসলিট। আমরা ধীরে ধীরে এফএনএসি বন্ধ করে দেওয়ার চেষ্টা করছি। অনলি অ্যান্ড অনলি সিটি গাইডেড বা ব্রঙ্কোস্কোপি গাইডেড বায়োপসি ইজ এসেনশিয়াল। তাই জন্য প্রথম এবং মোস্ট ইম্পর্টেন্ট টেস্ট হচ্ছে বায়োপসি, তার সাথে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি যদি দরকার পড়ে তবে। বায়োপসি এবং ইমিউনোহিস্টোকেমিস্ট্রির থেকে আগের দিন যে 3 রকমের মেন ক্যান্সার বলেছিলাম, অ্যাডেনোকার্সিনোমা, স্কোয়ামাস সেল কার্সিনোমা এবং থার্ড যেটা স্মল সেল কার্সিনোমা বা অন্য কিছু টাইপেরও যদি কার্সিনোমা হয় সেইটা আমরা প্রথম জানতে পারবো। তাহলে বায়োপসিতে কি কোনোদিন স্টেজ জানা যায়? যে একটা বায়োপসি রিপোর্ট নিয়ে এলেন, একটা কেউ একজন বাইরে করিয়েছেন বায়োপসি বা এফএনএসি, তাতে লেখা আছে স্কোয়ামাস সেল কার্সিনোমা, এই সেই রিপোর্টটা দিয়েই প্রথম প্রশ্ন আমার স্টেজ কি? বায়োপসি দিয়ে কিন্তু স্টেজ বোঝা যায় না, একদম ক্লিয়ার। বায়োপসি ইজ নট ফর স্টেজিং। বায়োপসি দিয়ে আপনি এটুকুই বুঝতে পারেন ক্যান্সার আছে কিনা এবং কি ধরনের ক্যান্সার, সেটা স্কোয়ামাস সেল না অ্যাডিনোকার্সিনোমা না স্মল সেল কার্সিনোমা, এইটুকুই বায়োপসিতে বুঝতে। ভালো বা খারাপ সম্পর্কে একটা আইডিয়া যে সেটা ক্যান্সার আছে কিনা প্রথম, সেটা টিবি হতে পারে, সেটা ক্যান্সার আছে কিনা সেটা প্রথম, এবং ক্যান্সার থাকলে সেটা কী ধরনের ক্যান্সার, এইটুকুই আমরা বায়োপসিতে রিপোর্ট পাই। নেক্সট টেস্ট যেটা দরকার সেটা হচ্ছে একটা পেট স্ক্যান। পেট স্ক্যান আপনার হোল বডি পেট স্ক্যান যেটাকে বলা হয়। পেট স্ক্যান পুরো বডিতে আর কোথাও কিছু আছে কিনা সেইটা, রোগটা ওই লাংসের ওই জায়গাতে যেটা বলেছেন যে একটা স্পেস অকুপাইং লিশন ইন দি আপার লোব, লোয়ার লোব, যেটাই হোক, সেটা ছাড়া অন্য কোনো জায়গায় শরীরে আছে কিনা সেটা দেখার জন্য আমরা পেট স্ক্যান করাই। সেটা হামাগুড়ি দিয়ে অন্য অর্গানগুলোতে ঢুকে পড়ছে কিনা, চোখের সাড়ে শীত কাটছে কিনা, একদম সেইটা দেখার জন্য আমরা পেট স্ক্যান করাই। এর সাথে আর একটা টেস্ট করানো হয়, কেন কি পেট স্ক্যানেতে মাথা খুব একটা ভালো করে দেখা যায় না, সেই জন্য এখন এটা রুটিন ওয়ার্কআপের মধ্যে একটা এমআরআই ব্রেন প্লাস আ পেট স্ক্যান ইজ টেকেন ফর স্টেজিং ওয়ার্কআপ। স্টেজিং মানে আপনার রাইট আপার লোবেতে একটা লাংসে একটা টিউমার আছে উইচ ইজ 5 সেন্টিমিটার ইন সাইজ, তার সাথে কিছু মিডিয়াস্টিনামে কিছু গ্ল্যান্ডস আছে যেগুলো সব লোকালাইজড বা লোকালি অ্যাডভান্স ডিজিজ। এটা ছাড়া অন্য কোনো জায়গায় আছে কিনা, মাথাতে কিছু আছে কিনা, লিভারে কিছু আছে কিনা, বোনসে কিছু আছে কিনা, অ্যাড্রেনালে কিছু আছে কিনা, বুকে জল জমেছে কিনা, এই সব জিনিসগুলো আছে কিনা আমরা দেখার জন্য পেট স্ক্যান উইথ অ্যান এমআরআই ইজ এসেনশিয়াল। আচ্ছা, এখানে তুমি যেমন আগে বলেছিলে আমরা যদি সিটি স্ক্যান 3টে করি, সিটি স্ক্যান থোরাক্স, অ্যাবডোমেন, পেলভিস যদি করা হয়, বোনটা তার মধ্যে আসে না, সেটা প্রথম। এবং দেখা গেছে সিটি স্ক্যানের সেন্সিটিভিটি থেকে পেট স্ক্যান ইজ বেটার, অনেক ভালো, বেটার। সেই জন্যই পেট স্ক্যান প্লাস অ্যান এমআরআই ব্রেন ইজ অ্যাডভাইজেবল, এবং সেটাই আমরা চেষ্টা করি করার, এবং মোস্ট অফ দি পেশেন্টদেরকে তাই বলা হয়। তাই জন্যই পেশেন্ট যখন একটা সিটি রিপোর্ট নিয়ে আসে, আমরা দুটো টেস্ট আপনাকে বললাম, ওয়ান ইজ সিটি গাইডেড বা ব্রঙ্কোস্কোপি গাইডেড বায়োপসি, সেকেন্ড ইজ পেট স্ক্যান উইথ অ্যান এমআরআই অফ দি ব্রেন। এই দুটো টেস্টে পর ফাইনাল স্টেজিং অ্যান্ড কী টাইপের ক্যান্সার সব জিনিসের আলোচনা চালু হবে, তার আগে চালু হওয়াটারই কথা না। যদি দেখা উচিত, যদি কেউ করে থাকেন সেটা অনুচিত। জাস্ট একটা বায়োপসি রিপোর্ট দেখে বলে দেওয়া যে সেটা স্টেজ 4 বা স্টেজ 3, সেটা কিন্তু উচিত না, এবং জাস্ট সেইটার উপরে বেস করে ট্রিটমেন্ট চালু করে দেওয়াটাও হাতুড়েদের মতো কাজ হলো। আমার কাছে যখন আয়ুধ অস্ত্র রয়েছে দেখে নেওয়ার মতো, আমি যদি আন্দাজের আশ্রয় নিই, সেটা সুচিকিৎসা নয়।
কেন কি এইটা হচ্ছে বেস লাইন, আপনি প্রথম স্টেজ কি স্টেজে ধরা পড়লো সেইটা ইজ মোর ইম্পর্টেন্ট। কেন কি আপনারটা স্টেজ 1-2তেও ধরা পড়তে পারে, স্টেজ 3তেও ধরা পড়তে পারে। আজকাল আমরা কিন্তু এরকম নয় যে বেশিরভাগ ক্যান্সার স্টেজ 4-এতে ধরা পড়ছে, অনেক ক্যান্সার কিন্তু স্টেজ 3তে বা স্টেজ 2তে ধরা পড়ে, এবং সেটা কিন্তু ঠিক, সেটা কী কারণে বা অ্যাওয়ারনেস বা যে কোনো কারণেই হোক, কিন্তু আমরা এখন কিন্তু অনেক ক্যান্সারই স্টেজ 2 বা স্টেজ 3তে দেখি। কেন কি হয়তো এটা কারণ হতে পারে যে আগেকার দিনে একটা টিউমার হলো, কাশির সাথে রক্ত পড়লো, টিবির টেস্ট অতটা বিশাল স্ট্রং কিছু ছিল না, এবং তার জন্য হয়তো টিবির ওষুধ খেতেই থাকলো 3-4 মাস খাওয়ার পর সে টিউমারটা আরও বড় হলো, এবং সেইটা তখন হয়তো দেখা যায় তার জন্য হয়তো জিনিসটা এগিয়ে গেল। এখন কিন্তু সেটার ইনসিডেন্স একটু কমেছে, তাই জন্য এখন কিন্তু টিবির বায়োপসি যতক্ষণ টিবিতে কোনো লাংসে যদি কোনো টিউমার থাকে, যদি কফেতে টিবি যদি পজিটিভ না হয়, সেক্ষেত্রে বায়োপসি করে অন্তত প্রমাণ করে দেখবে যে তাতে কোনো জিন এক্সপার্ট বা টিবি জন্য যে গ্র্যানুলোমা বা ওই জিনিসগুলো আছে কি না, সেটা যদি না পাওয়া যায় বা তাতে যদি ম্যালিগন্যান্সি পাওয়া যায়, সেইটার পরেই কিন্তু আইদার টিবি ট্রিটমেন্ট দিতে হবে বা দিতে হবে না, এরকম অনেকেই করে। এবং সেই জন্য কি হয়, এখন দেখা যাচ্ছে ক্যান্সারটা কিন্তু লাং ক্যান্সারটা বেশ কিছুটা আগের স্টেপেতে ধরা পড়ছে। স্টেজ 2-3তে কিন্তু আমরা বেশ কিছু লাং ক্যান্সারকে দেখি ধরা পড়তে, সেই জন্যই ইটস নট বা এখন রেফারেলটাও একটু বেড়েছে, কারণ যে মুহূর্তে সে একজন জিপি হলেও তোমাদের কাছে, কারণ তিনি খানিকটা ধরতে পারেন যেটা মনে হচ্ছে না সাধারণ নয় আর কি, এটা টিবির প্রেসিডেন্টস বা টিবির কারণে এটা হচ্ছে এমন নয়, তখন তিনি রেফার, এইটা খুব জরুরি, এবং এটা সত্যিই জরুরি। এই গেল আমাদের ডায়াগনস্টিক্স। এবারে দেখা যায় স্টেজিং, কি স্টেজ হতে পারে, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4, এই 4টে ছাড়া কোনো ক্যান্সারে আর কিছু স্টেজ 5 বলে কিছু নেই। তো এই স্টেজ 1, 2, 3, 4 এটাই 4টে স্টেজ, এবং এটা নিয়ে আমরা আলোচনা করব। স্টেজ 1, 2 এগুলো ট্রিটমেন্টের কিন্তু ট্রিটমেন্ট ইজ সার্জারি করা যেতে পারে যদি পেশেন্টটা ফিট থাকে। যেহেতু বললাম পেশেন্টদের বয়সটা একটু 55, 60, 70 সেটা যেমন হতে পারে, স্টেজ 1 বা স্টেজ 2 এর লাং ক্যান্সার যদি ধরা পড়ে, তাদের সার্জারি ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট টেস্ট, প্রোভাইডেড দি পেশেন্ট ইজ মেডিক্যালি ফিট ফর সার্জারি। কেন কি পেশেন্টের তার সাথে একটা হার্টের সমস্যা আছে, যেখানে তার ইজেকশন ফ্র্যাকশন বা পাম্পিং ক্যাপাসিটি দেখছেন 30%, কেন কি 50-55 বছর অনেকেরই প্রেসার, সুগার, সিএবিজি হয়েছে, সেক্ষেত্রে করা যায় না। এক্সিস্টিং একটা সিওপিডি আছে, অলরেডি সিগারেটের ধোঁয়া খেয়ে তার লাংসটাকে ফুটিয়ে দিয়েছে, সেই কারণে তাদের সিওপিডি একটা এক্সিস্টিং থাকলে তার লাং রিজার্ভ, লাং ভলিউম যেটা রিজার্ভ সেটা খুব কমে যায়। যদি লাং রিজার্ভ কম হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তাদের অ্যাডিকুয়েট, আপনি যদি লাংয়ের একটা লোব বাদ দেন, সেক্ষেত্রে বাকি যে পার্টটা আছে সেই লোবটা দিয়ে কিন্তু পেশেন্টকে পুরো লাংয়ের ফাংশনটা করতে হবে। এইটা লিভারের মতন না যে কিছুটা লিভার বাদ দিলে আর একটু বেড়ে যাবে, এইখানে কিন্তু লাঙেতে সেই জিনিসটা হয় না। সেজন্যই রিজার্ভ যে লাং যে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি বা লাং রিজার্ভ যেটা, সেইটা কিন্তু যদি অ্যাডিকুয়েট না থাকে, সেক্ষেত্রে পেশেন্ট ইজ নট এ ক্যান্ডিডেট ফর লাং সার্জারি। লাং সার্জারি ইজ নট এ স্মল সার্জারি, ইটস এ বিগ সার্জারি। সেজন্যই তাদের ফিটনেস দেখা হয়, তাই জন্য বেশিরভাগ পেশেন্ট মেডিকেলি ফিট হয় না ফর সার্জারি, সেটা কিন্তু ঠিক। সেক্ষেত্রে কিছু নন সার্জিক্যাল মেথডস অ্যাডপ্ট করা হয়, তার মধ্যে একটা হচ্ছে রেডিও। ধরেও নেওয়া যায় তন্ময় যে তার টিবি ছিল, সেরে গেছে, কিন্তু সেই মানুষটাও মেডিকেলি ফিট হওয়াটা বোধহয় তোমার ভাষা যতটুকু আমার মনে হচ্ছে যে একটু ডিফিকাল্ট। বা সিওপিডিও, দীর্ঘদিন সিওপিডি আছে, 30 বছর তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ডিফিকাল্ট। তাদের কেন কি তাদের FEV1 বা ফোর্স এক্সপিরেটরি ভলিউম যেটা, সেটাই এমনিতেই কম থাকে, বা ভাইটাল ক্যাপাসিটিও কম থাকে। সেই ক্ষেত্রে স্পাইরোমেট্রিতে তো তারা দেখেই বুঝতে পারছে, তাই জন্য তাদের ক্ষেত্রে PFT উইথ এ DLCO ইজ অ্যান এসেনশিয়াল প্যারামিটার। সেই প্যারামিটারের উপরে বেস করে আমরা ডিটারমিন করি যে পেশেন্ট ইজ আইডিয়ালি ফিট অর আনফিট ফর সার্জারি। এটা তো আমি শুধু লাংয়ের প্যারামিটার বললাম, বাকি আপনার কার্ডিয়াক থেকে শুরু করে বিভিন্ন ক্রিয়েটিনিন, কিডনি, লিভার, ওইগুলোও তো ঠিকঠাকটা দরকার, সেটা তো অনেক পরে, কিন্তু এটা মিনিমাম সার্জারি। তার একটা বড় ডায়াবেটিস থাকে কারোর, সেক্ষেত্রে একটা অসুবিধা কন্ট্রোল না হলে মুশকিল, কেউ করবেন না একদম। সেই জন্যই সার্জিক্যালি ফিট লাং ক্যান্সার হওয়াটা খুব দরকার, মেডিক্যালি ফিট ফর লাং ক্যান্সার হওয়াটা দরকার, মেডিক্যালি ফিট ফর লাং ক্যান্সার সার্জারি। যেই পেশেন্টদের সার্জারি করা যায় না, তাদেরকে কি করা হয়, নন সার্জিক্যাল টেকনিক্স। কি নন সার্জিক্যাল টেকনিক্স আছে, রেডিও ফ্রিকোয়েন্সি করে অ্যাবলেট করে দিতে পারেন, বা আপনি রেডিয়েশন, SBRT বলা হয়, স্টিরিওট্যাকটিক রেডিয়েশন দিয়ে সেই লাংটাকে পুড়িয়ে দিতে পারেন।
বেসিক্যালি আইদার আপনাকে কাটতে হবে নাহলে পোড়াতে হবে, এই দুটো ছাড়া কোনো রাস্তা নেই। এবারে এইটা অ্যাবলেশনটা ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে সারা পৃথিবীতে, একটু ঝামেলাটা কম, একদম তাতে সাইড এফেক্ট কম। হ্যাঁ, এইটা গেল স্টেজ 1 বা 2 এর ট্রিটমেন্ট। স্টেজ 3 এর বিভিন্ন রকমের স্টেজ আছে। কিছু ক্ষেত্রে আগে কেমোথেরাপি দিয়ে টিউমার ছোট করে তারপরে সার্জারি করা হয়, কিছু ক্ষেত্রে কেমোথেরাপি দিয়ে টিউমার ছোট করে রেডিয়েশন দেওয়া হয়। আর স্টেজ 3C যেটা, সেক্ষেত্রে কিন্তু কেমোথেরাপি প্লাস রেডিয়েশন থেরাপি একসাথে দুটো জিনিস দেওয়া হয়। মানে মেইন ট্রিটমেন্ট হচ্ছে রেডিয়েশন থেরাপি, তার সাথে কেমোথেরাপি ইজ অ্যাক্টিং অ্যাজ অ্যান এনহ্যান্সার, রেডিও সেন্সিটাইজার, মানে রেডিয়েশনটার ইফেক্টিভিটিটা বাড়ানোর জন্য আমরা কেমোথেরাপিটা অ্যাড করি। সেটাকে বলা হয় কনকমিটেন্ট বা কনকারেন্ট কেমোথেরাপি প্লাস রেডিয়েশন থেরাপি। কেমো রেডিয়েশন ইজ দ্য ট্রিটমেন্ট অফ চয়েস ফর এ স্টেজ 3C, মানে অ্যাডভান্স স্টেজ 3 এর ক্যান্সারের ক্ষেত্রে আমরা কিন্তু কেমো রেডিয়েশন থেরাপি দিই। এবং কেমো রেডিয়েশন মোটামুটি 6 সপ্তাহ অবধি চলে। সেই 6 সপ্তাহ চলার পর যেটা দেখা যায়, আবার একটা আরও 6 সপ্তাহ গ্যাপের পর আমরা একটা পেট স্ক্যান করে দেখি যে টিউমারটা কতটা শ্রিঙ্ক করবে। যদি কমপ্লিট শ্রিঙ্ক করে যায় বা অনেকটা শ্রিঙ্ক করে, 50%-এর বেশি যদি শ্রিঙ্ক করে, সেক্ষেত্রে মেনটেনেন্স থেরাপির একটা রোল আছে। মেনটেনেন্স থেরাপি মোস্টলি একটা ইমিউনোথেরাপি অ্যাড করা হয় অ্যাজ এ মেনটেনেন্স, 1 বছরের জন্য দেওয়া হয় এই মোস্ট অফ দি কেসেস। এখন রিসেন্টলি কিছু কিছু এভিডেন্স বা প্রমাণ আসছে, যে ক্ষেত্রে যাদের বললাম মলিকুলারলি পজিটিভ, যে আমি মলিকুলার ড্রিভেন থেরাপিজ আপনাকে পরে বলবো, মলিকুলার বলে একটা মার্কারস আছে, যে মলিকুলার মার্কার যদি কারোর ক্ষেত্রে পজিটিভ থাকে, যেমন EGFR পজিটিভ যদি লাং ক্যান্সার কারো স্টেজ 3 থাকে, সেক্ষেত্রে অ্যান্টি EGFR থেরাপি 2 বছর 3 বছর বা কারো ক্ষেত্রে লাইফ লং দিলে সেটা বেটার হয়। সেই ক্ষেত্রে সেই ট্রিটমেন্টগুলো এখন আসছে, এখনও অতটা ইন্ডিয়ান গাইডলাইন্সে আসেনি, কিন্তু আসছে। তাছাড়া এটা ইমিউনোথেরাপি অ্যাজ এ মেনটেন্যান্স ফর 1 ইয়ার দেওয়া হয়। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে স্টেজ 4, কেন কি বেশিরভাগ লাং ক্যান্সার তো স্টেজ 4-এতে ধরা পড়ে, বা স্টেজ 3 হলেও পরবর্তীকালে স্টেজ 4-এতে কিন্তু ফেরত আসার চান্স হয় বা বেড়ে যাওয়ার চান্স থাকে। স্টেজ 4 লাং ক্যান্সার ইজ এ বিগ টপিক, এবং স্টেজ 4 লাং ক্যান্সারকে আমরা বিভিন্নভাবে ভাগ করি। একটা হচ্ছে এখন যেমন আমরা বললাম স্কোয়ামাস সেল, অ্যাডিনোকার্সিনোমা। আমি শুধু নন স্মল সেলটা নিয়েই আলোচনা করছি, কেন কি স্মল সেলের টপিকটা পুরোটা আলাদা। নন স্মল সেল নিয়ে শুধু আলোচনা করছি। নন স্মল সেলের যে আলোচনাটা আমরা করব, সেটাতে যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে অ্যাডিনোকার্সিনোমা আর স্কোয়ামাস সেল কার্সিনোমা। অ্যাডিনোকার্সিনোমা কিন্তু মলিকুলার যে মার্কার্সগুলো, কী কী মার্কার্স দেখা হয়, EGFR বলে একটা মার্কার, অ্যালক বলে একটা মার্কার, রস বলে একটা মার্কার, KRAS বলে একটা মার্কার, P53, মেট বলে একটা মার্কার, HER2 বলে একটা মার্কার, বিভিন্ন রকমের মার্কার টেস্ট করা, অন্তত 12-14 রকমের মার্কার তো আমরা এমনি মুখে বলে দিতে পারি। এই যে মার্কারগুলোকে টেস্ট করা হয়, সেগুলোকে বলা হয় ড্রাইভার মিউটেশন। এইগুলোর মধ্যে কেউ না কেউ একটা বা দুটো, অনেক সময় একটা মোস্টলি ড্রাইভার মিউটেশন পজিটিভ হতে পারে। সেটাকে বলা হয় ড্রাইভার মিউটেশন পজিটিভ ক্যান্সার, লাং ক্যান্সার স্টেজ 4। তো এবারে ড্রাইভার মিউটেশন পজিটিভ লাং ক্যান্সারের নেচার একরকম, ড্রাইভার মিউটেশন নেগেটিভ লাং ক্যান্সারের নেচার একরকম। সেটা অ্যাডিনোকার্সিনোমা হলেই আমরা টেস্টটা করি। স্কোয়ামাস সেলে এখন রিসেন্টলি কিছু কিছু বলে যে সেক্ষেত্রেও আমরা এই মলিকুলার টেস্টিংটা করা হয়। সেই মলিকুলার টেস্টিংটা যে প্ল্যাটফর্মে করা হয় সেটাকে বলা হয় NGS, নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং। সেই নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং প্যাটার্নেতে আমরা করি, এবং স্কোয়ামাস সেলে এখন কিছু কিছু ক্ষেত্রে করা হয়, কিন্তু মোস্টলি অ্যাডিনোকার্সিনোমা মোস্ট কমন টাইপ, এবং সেক্ষেত্রেই আমরা সাধারণত করি। অ্যাডিনোকার্সিনোমাতে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে যদি এটা মলিকুলারলি পজিটিভ ক্যান্সার হয় বা মলিকুলারলি নেগেটিভ ক্যান্সার হয়। মলিকুলারলি ড্রিভেন যদি পজিটিভ ক্যান্সার হয়, সেক্ষেত্রে একরকমের চিন্তাভাবনা, মলিকুলার ড্রিভেন নেগেটিভ ক্যান্সার হলে একরকমের চিন্তাভাবনা। যদি মলিকুলার পজিটিভ ক্যান্সার হয়, EGFR থাকলে অ্যান্টি EGFR ট্যাবলেটস ট্রিটমেন্ট আছে, আর্লোটিনিব, জেফটিনিব, ওসিমাটিনিব, অ্যাফাটিনিব, বিভিন্ন রকমের ট্যাবলেটস, TKI বলা হয়, টাইরোসিন কাইনেজ ইনহিবিটর। অ্যালক বলে একটা মার্কার আছে, যদি অ্যালক পজিটিভ হয়, সেরিটিনিব, ক্রিজোটিনিব, অ্যালেকটিনিব, এখন লরলাটিনিব বলে একটা ওষুধ, এইগুলো ইউজ করা হয়। তারপরে রস মিউটেশনে ক্রিজোটিনিব ইউজ করা হয়। বিভিন্ন রকমের মেট অ্যাম্প্লিফিকেশন বা মেট মিউটেশনেতে আমরা কিছু কিছু ওষুধ, ক্যাপমাটিনিব, টেপোটিনিব বলে কিছু ওষুধ ইউজ করা হয়। HER2 বলে একটা EGFR মিউটেশন থাকে, সেক্ষেত্রে কিছু ওষুধ ইউজ করা হয়। এই টাইপের বিভিন্ন রকমের ওষুধ মলিকুলারলি ড্রিভেন মিউটেশনসগুলোতে ইউজ করা যেতে পারে। আর একটা মার্কার যেটাকে আমরা বায়োমার্কার টেস্ট করি, সেটাকে বলা হয় PDL1, উইচ ইজ এ মার্কার ফর ইমিউনোথেরাপি। PDL1 পজিটিভ যদি থাকতে পারে, PDL1 নেগেটিভও থাকতে পারে।
আমাদের প্রথম যেটাকে করতে হয় যে 12 জিন বা 18 জিন বা প্যানেলেতে আমাদেরকে আগে দেখতে হয় যে নেক্সট জেনারেশন সিকোয়েন্সিংয়ে কোনো ড্রাইভার মিউটেশন পজিটিভ আছে কি নেই। যদি ড্রাইভার মিউটেশন পজিটিভ থাকে, ট্রিট লাইক এ ড্রাইভার মিউটেশন পজিটিভ লাং ক্যান্সার। আপনার ওইটার জন্য যা থেরাপি আছে সেটা দিয়েই ট্রিটমেন্ট করাটা উচিত, কারণ কি দে আর বেটার ক্যান্সার, তাদের আউটকামস বেটার। তাদেরকে ড্রাইভার মিউটেশন থেরাপি দিলে ইটস এ টার্গেটেড থেরাপি, ইটস এ টার্গেটেড থেরাপি। সেই টার্গেটেড থেরাপি আপনি দিলে তার আউটকামস অনেক ভালো হয়। এবং ইমিউনোথেরাপিকে বলাই হচ্ছে টার্গেটেড থেরাপি, চেকপয়েন্ট ইনহিবিটর। এবারে ইমিউনোথেরাপি কখন ইউজ করা হয়? যদি আপনার ওই মার্কারগুলো নেগেটিভ থাকে তখনই ইমিউনোথেরাপির রোল। যদি মার্কারস পজিটিভ থাকে ইমিউনোথেরাপি ইজ আউট অফ দি গেম। যদি ড্রাইভার মিউটেশন নেগেটিভ হয় দেন কামস দি রোল অফ ইমিউনোথেরাপি। এবারে কখনো কখনো ইমিউনোথেরাপির সাথে কেমোথেরাপি ইউজ করা হয়, কখনো কখনো শুধু ইমিউনোথেরাপি ইউজ করা হয়। আর কিছু কিছু পেশেন্ট যারা ইমিউনোথেরাপি অ্যাফোর্ড করতে পারবেন না তাদের ক্ষেত্রে শুধু কেমোথেরাপি ইউজ করা হয়। স্কোয়ামাস সেল কার্সিনোমার ক্ষেত্রে যদি বলেন, স্কোয়ামাস সেল কার্সিনোমা সেরকম মিউটেশনস আমরা চট করে দেখতে পাই না। যদি রেয়ারলি আমরা কখনো করি, সেক্ষেত্রে যদি পাওয়া যায় আমরা অনেক সময় তার যদি পাওয়া যায় আমাকে অ্যাজ এ ড্রাইভার মিউটেশন পজিটিভ ক্যান্সার বলেই ট্রিট করতে হবে। না পাওয়া গেলে স্ট্যান্ডার্ড অফ কেয়ার ইজ ইমিউনোথেরাপি প্লাস কেমোথেরাপি ইজ দি স্ট্যান্ডার্ড অফ কেয়ার ফর স্কোয়ামাস সেল কার্সিনোমা। এই দুটো যে গ্রস ক্যান্সার আপনাকে মেইনলি আমরা ডিভাইড করি মলিকুলার পজিটিভ, মলিকুলার নেগেটিভ। Molecular positive is to be treated with targeted therapy, molecular negative is to be treated PDL1 positive না PDL1 নেগেটিভ। যদি PDL1 পজিটিভ থাকে শুধু ইমিউনোথেরাপি হতে পারে বা ইমিউনো প্লাস কিমো, বা নেগেটিভ হলেও ইমিউনো প্লাস কিমো। আর আমাদের স্কোয়ামাস সেল কার্সিনোমা যদি হয় মোস্টলি কেমোথেরাপি প্লাস ইমিউনোথেরাপি ইউজ করে ট্রিটমেন্ট হয় যদি মলিকুলার মার্কারস আর নেগেটিভ। এইগুলো হচ্ছে গ্রসলি স্টেজ 4 এটা আমরা সবটাই শুনছি নন স্মল সেল কার্সিনোমা, নন স্মল সেল লাং ক্যান্সার। স্মল সেল লাং ক্যান্সারের ক্ষেত্রে কোনো মলিকুলার মার্কার সাধারণত পজিটিভ হয় না। সেক্ষেত্রে তাদের স্ট্যান্ডার্ড অফ কেয়ার হচ্ছে ইমিউনোথেরাপি প্লাস কেমোথেরাপি হচ্ছে স্ট্যান্ডার্ড অফ কেয়ার। সেইটার আবার স্টেজিংটা একটু অন্যরকম, লিমিটেড স্টেজ এবং এক্সটেন্সিভ স্টেজ বলে আমরা করি। সেক্ষেত্রে অনেক সময় প্রথমে একটু টিউমারটা শ্রিঙ্ক করে তারপরে রেডিয়েশন এবং কেমো দেওয়া যেতে পারে যদি সেটা কিউরেবল এর মতন স্টেজেতে থাকে। যদি সেটা ইনকিউরেবল স্টেজের মধ্যে থাকে, যদি অন্য জায়গায় ছড়িয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে আমরা কেমোথেরাপি প্লাস ইমিউনোথেরাপি দিই। পরবর্তীকালে হয়তো ব্রেনে একটা রেডিয়েশন দেওয়া যেতে পারে, তার কারণ স্মল সেলে দেখা গেছে যে ব্রেনেতে ছড়িয়ে যাওয়ার টেন্ডেন্সি ইজ টু হাই। সেই জন্যই সেইটার কারণেই আমরা কিন্তু এই জিনিসটা ইউজ করি। দিস ইজ মানে ইন এ নাটশেল দ্য ট্রিটমেন্ট অফ লাং ক্যান্সার। অনেক বড় জিনিস আমরা আরেকটু ধরে আলোচনা করব, একটা গ্রস আইডিয়া দেওয়ার জন্য লাং ক্যান্সারের এটা বলা হলো যাতে আপনারা বিপদগামী না হন। যেই বলুন না কেন প্রোটোকলটা এই রকম থাকবে। ঠিক। এবার এই হচ্ছে রিগার্ডিং দি ট্রিটমেন্ট অফ লাং ক্যান্সার। কতদিন ট্রিটমেন্ট চলে বিভিন্ন লোকের প্রশ্ন থাকে। যদি সেটা কিউরেটিভ স্টেজ হয় দ্যার ইজ অ্যান এন্ড পয়েন্ট টু ট্রিটমেন্ট। যেমন আপনাকে বললাম স্টেজ 3 যদি হয় 1.5 মাস কেমোথেরাপি প্লাস রেডিয়েশন থেরাপি, তারপরে কিছুদিন গ্যাপ, তারপরে 1 বছরের জন্য একটা মেনটেন্যান্স থেরাপি অ্যান্ড ইটস দি এন্ড অফ দি ট্রিটমেন্ট। স্টেজ 4 হলে ট্রিটমেন্টে দের ইজ নো এন্ড টু দি ট্রিটমেন্ট। যতদিন পেশেন্ট বেঁচে থাকবে কিছু না কিছু তাকে বাঁচিয়ে রাখার জন্য দিতে হবে। হ্যাঁ, বিকজ আমাদের ইন্টেন্ট অফ ট্রিটমেন্ট ইজ জাস্ট টু প্রলং দি লাইফ উইথ এ গুড কোয়ালিটি অফ লাইফ। ইট ইজ নট টু কিওর দি পেশেন্ট, ইট ইজ ওনলি টু প্রলং দি লাইফ অফ দি পেশেন্ট। সেই ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্টটা কিন্তু যতদিন পেশেন্ট বেঁচে থাকবে কিছু না কিছু ট্রিটমেন্ট চলতে থাকবে। সেই জন্য স্টেজ 4-এর ট্রিটমেন্টের ইন্টেন্ট আলাদা, স্টেজ 4-এর ট্রিটমেন্ট করা হয় অন্যভাবে। আর স্টেজ 1, 2, 3 এদের কিন্তু ট্রিটমেন্ট প্যাটার্ন পুরোপুরি আলাদা। সেই জন্যই there is an end point to treatment in stages 1, 2, 3 whereas there is no end point to treatment in stage 4 lung cancer। শুধু না, বেশিরভাগ ক্যান্সারই সেটাই চিত্র। তবে আমরা যেটা চাইছি যে আমরা তো আপনাদেরকে অ্যাওয়্যার করতে চাইছি যে খুব সহজ সিমটমস যেগুলো আমরা লিখে দেখাচ্ছি, আমাদের যে টিভিটা রয়েছে দেখুন, আমরা দুটো টিভিতে তো আমরা দেখাচ্ছি সিমটমস, বা আমাদের মাথার উপরে যে স্ক্রলটা যাচ্ছে সেখানেও একদম প্রাঞ্জল করে বোঝানো আছে। হর্নার্স হয়তো আপনারা শোনেননি, কিন্তু আমরা তো আপনাকে বলে দিচ্ছি যে এইগুলো হতে পারে। যে চোখটা ঢুলে পড়ছে, চোখের পাতাটা ঢুলে পড়ছে, এত সহজ করে বোঝাচ্ছে। সুতরাং আপনারা যে মুহূর্তে এটা দেখতে বা বুঝতে পারবেন সঙ্গে সঙ্গে ডক্টর তন্ময় মণ্ডলের কাছে চলে আসা, তার নম্বরটাকে একটু যত্ন করে রেখে দেওয়া। বহু বিপদে তন্ময় আপনাদের পাশে দাঁড়াবেন এবং সেই বিপদ থেকে উদ্ধার করবেন। ঘড়ি টিকটিক করে জানাচ্ছে সময় শেষ হয়ে গেছে। সকলে খুব ভালো থাকবেন এবং ক্যান্সারের কোনো রকম উপসর্গ একেবারে প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে কিন্তু তাকে নির্মূল করে ফেলা বা সারিয়ে ফেলা যায়। এইটা মনে রেখে আর কিছু না হোক
আমরা কামনা করব যে আপনাদের ক্যান্সার হয়নি, তন্ময়কে একবার দেখিয়ে নিন, ডাক্তার তন্ময় মণ্ডলের কাছে যাওয়া। নমস্কার, সকলে খুব খুব ভালো থাকবেন। নমস্কার।